সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি বাসায় আছো, নিরাপদে আছো, আল্লাহর রহমতে ভালো আছো সবাই। আমরা আমাদের গত দুটো লেকচারে টেন্স সম্পর্কে জেনেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, তাহলে আমি আর কথা না বাড়াই, সরাসরি আমার লেকচারে চলে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগী হও। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ভার্ব সম্পর্কে অনেকটুকু জানতে পারবে ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। রাইট ইউজ অফ ভার্বস, তার মানে কি? ভার্বের সঠিক ব্যবহার। আমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি। পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার: নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল বলে থাকি আমরা ভার্বকে, কারণ শুধুমাত্র ভার্ব ব্যবহার করে আমরা চাইলে একটা সেন্টেন্সকে খুব সহজে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, নাম্বার 1, রাইট ফর্ম অফ ভার্ব অথবা রাইট ইউজ অফ ভার্ব যেভাবেই বলি না কেন, সেটার 1 নম্বর রুলস হলো সিন্স যুক্ত সেন্টেন্স। সিন্সের ব্যবহার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি। তবে আজকে যে সিন্সের ব্যবহারটা দেখাবো সেটার ব্যবহারটা একটু ভিন্ন। তাহলে আমরা দেখি সিন্স যুক্ত সেন্টেন্স। সিন্স কথাটা যখন বাক্যের ঠিক মাঝখানে থাকবে এবং তার পূর্বে একটি বাক্য থাকবে, পরে একটি বাক্য থাকবে। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখছি সিন্স ঠিক মাঝামাঝি অবস্থান করছে। সিন্সের প্রথম অংশ আমি এ দিয়ে লিখেছি, কারণ সিন্স যুক্ত সেন্টেন্স দু ধরনের। নাম্বার 1 অথবা এ, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তার মানে সিন্স যুক্ত সেন্টেন্স যখন সিন্স শব্দটি বাক্যের মাঝখানে থাকবে এবং তার পূর্বের বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আমি আমার গত দুটো লেকচারে তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পারফেক্ট সম্পর্কে পরিচিত করিয়েছি। আশা করি আজকের ক্লাসে তোমাদের আর ভুল হবে না। ঠিক আছে, এখানে কি আছে বাক্যটা? ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হলো। সিন্স আই সি ইউ, তাহলে দেখা যাচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, ইজ হলো আমার ভার্ব, আর মেনি ইয়ার্স পুরোটাকে আমরা ধরে নিচ্ছি অবজেক্ট। ঠিক আছে, একইভাবে মাঝখানে আছে সিন্স এবং সিন্সের পরে আছে যথারীতি আই সি ইউ। আই সি ইউ, আই হলো আমার সাবজেক্ট, সি আমার ভার্ব এবং ইউ হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, তাহলে সিন্স যুক্ত সেন্টেন্স বলা হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। আমার আছে সি, সিটা হয়ে গেল স। আমরা পড়েছি প্রেজেন্ট টেন্সে হবে সি, পাস্ট টেন্সে হলো স, আর পাস্ট পার্টিসিপলে হবে সিন। তাহলে আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করব এখানে? পাস্ট ফর্ম। ঠিক আছে, এবার দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছি তোমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। ইট, ইট আমার সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বিন এখানে বিন হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে দেখো এটাও যথারীতি সিন্স যুক্ত সেন্টেন্স। প্রথম অংশ আছে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স। সিন্স আই সি ইউ, আই সি ইউ, ঠিক আমার সিটা হয়ে গেল স। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর হলো। সিন্স আই স ইউ, তার মানে তোমাকে দেখেছিলাম অনেক বছর হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম এক্সাম্পলটা দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পরের এক্সাম্পলটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে,
বি নাম্বার পাস্ট ইনডেফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। আমরা এ নাম্বারে কি দিয়েছিলাম? সিন্স যুক্ত সেন্টেন্স প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। আর আমার বিতে আছে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি আমরা? এখানে দেখো একটু সবাই খেয়াল করো, এখানে আছে সিন্স, ঠিক আছে? তাহলে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমার ইট, ওয়াজ হলো আমার ভার্ব, আর মেনি ইয়ার্স হচ্ছে আমার বাকি অংশ, ঠিক আছে? আমরা অবজেক্ট বলতে পারি অথবা এক্সটেনশন বলতে পারি। ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়েছিল। সিন্স আই সি ইউ, তাহলে সিন্স কথাটা কোথায় আছে? ঠিক মাঝখানে। আর সিন্স যুক্ত সেন্টেন্স প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। আমার এখানে আছে সি, পাস্ট পারফেক্ট করার নিয়ম কি? হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড সিন। আমার উত্তরটা দাঁড়ালো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড সিন ইউ, অনেক বছর হয়েছিল আমি তোমাকে দেখেছিলাম। রুলস নাম্বার 2, অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স। অ্যাজ ইফ কথাটার অর্থ কি আমরা কি জানি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মানে হলো যেন। কি বলেছি? যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স ঠিক সিন্স যুক্ত সেন্টেন্সের মতো। সিন্স যুক্ত সেন্টেন্সের মতো। আমি তোমাদের সুবিধার্থে এখানে সিন্সটা এখনো রেখে দিয়েছি। দেখো প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে ঠিক একই কথা। এখানে কি বসাবো আমরা? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। যেমন আমরা এক্সাম্পলে চলে যাই, হি হচ্ছে আমার সাবজেক্ট, হি হচ্ছে কি সাবজেক্ট, স্পিক হলো আমার ভার্ব, ভার্বের শেষে কি হয়েছে? এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন। হি নো এভরিথিং, সে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে দেখো যদি আমরা এরকম বলতাম সে সব কিছু জানে, তাহলে সেন্টেন্সটা হতো হি নোস এভরিথিং। কিন্তু আমার এখানে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে আমার সেন্টেন্সটা হবে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। কি বলেছি? হি নিউ এভরিথিং, পাস্ট ইনডেফিনিট। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। পরের এক্সাম্পলে যাচ্ছি, নাম্বার ডি। একই রকম জাস্ট সিন্সের মতো প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তার মানে মাঝখানে কি বসবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন অবলিক দিয়ে লিখলাম না? হ্যাঁ, আমরা তো চাইলে দুটো রুলস না বানিয়ে একটা রুলস বানাতে পারতাম, সিন্স অবলিক অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো। ঠিক আছে, এটার একটা কারণ আছে, আমি এটাতে পরে আসছি। কারণ হচ্ছে সিন্স যুক্ত সেন্টেন্সে আসলে বি ভার্বের ব্যবহার খুব একটা হবে না। বি ভার্বের ব্যবহার হয় অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে। সে কারণে আমরা এটাকে অবলিক দিয়ে লিখি নাই, বা এখানে আমরা দুটো রুলস করেছি। ঠিক আছে, রুলস 2 এনেছি অ্যাজ ইফ বা অ্যাজ দো। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। কি আছে দেখো, হি, হি যথারীতি আমার সাবজেক্ট, স্পোক হচ্ছে কি ভার্ব। তাহলে পাস্ট ইনডেফিনিট হয়েছে হি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন। হি নো এভরিথিং। তাহলে আমার প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। দেখো কিভাবে করেছি, হ্যাড প্লাস নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন। তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়াবে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ঠিক আছে, এটা কি দিয়েছি? হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ, হি নিউ, হি নিউ। আর এটা হলো হি স্পোক, সেজন্য কি হয়েছে? হ্যাড নোন, হ্যাড নোন, হ্যাড নোন। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে আমি রেখেছি এ, রেখেছি বি, এটা আমি রাখবো সি। কেন? কারণ হচ্ছে আসলে বি ভার্বের ব্যবহার সিন্স যুক্ত সেন্টেন্সে খুব একটা হয় না। ঠিক আছে, যেটা আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে হর হামেশায় পেয়ে থাকি।
যেমন এখানে আছে বি ভার্ব হলে কি হবে, অয়ার হবে। আচ্ছা, বি ভার্ব কোনগুলো আমরা তো নিশ্চয়ই জানি, ঠিক না? তোমরা জানো? হ্যাঁ, বি ভার্ব আমরা সবাই জানি। বি ভার্ব হলো am, is, are, was, are। কি বলছে দেখো, am, is, are, was, are। এই পাঁচটাকে মূলত বলা হয়ে থাকে বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, বি মানে কি, হওয়া। সহজ বাংলায় যদি বলি, হওয়া। am, is, are, was, are, বি ভার্ব। ওকে, কিন্তু যখন আমরা অ্যাজ ইফ এর ফর্মুলা করব তখন বি ভার্ব হয়ে যাবে শুধুমাত্র are। তার মানে সেটা যদি আই থাকে হবে are, ইউ যদি হয় হবে are। আই অয়ার, ইউর সাথে কিন্তু সবসময় অয়ার হয়, আমরা সবাই জানি। কিন্তু আয়ের সাথে কি হয়, আয়ের সাথে হয় অ্যাম। আই এম এ গার্ল, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট। আই ওয়াজ এ লিটল বয়, আই ওয়াজ এ লিটল গার্ল, আই ওয়াজ এ চাইল্ড। ঠিক আছে, কিন্তু এখানে কি হলো, আই অয়ার। এবং অয়ার শুধুমাত্র তখনই হবে যখন আমরা অ্যাজ ইফ এর ফর্মুলায় করব। দেখো, হি, যদিও হি এর সাথে ওয়াজ হয়, এখানে হবে অয়ার। শি হবে কি, অয়ার। ঠিক আছে, তাহলে হি স্পিক্স, সে কথা বলে। কোন টেন্স আছে দেখো তো, প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝেছি, অ্যাজ। কারণ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হয়। হি স্পিক্স অ্যাজ ইফ হি বি এ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। যদি বলি সে একজন পাগল, একটু বোর্ডে খেয়াল করো, হি ইজ এ ম্যাড পারসন, তিনি একজন পাগল লোক। পাগল লোক, হি ইজ এ ম্যাড পারসন। কিন্তু যখন বলবো সে এমন ভাবে কথা বলে যেন একদম পাগল, তার মানে পাগলের মতো। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পুলিশ। যদি বলি তিনি একজন পুলিশ, তাহলে হি ইজ এ পুলিশ। ঠিক আছে, হি ইজ এ পুলিশ। হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। কিন্তু যখন বলবো ডাক্তারের মতো কথা বলে, তখন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। আমরা বলে থাকি, হ্যাঁ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি একজন ডক্টর। তার মানে কি, তুমি কি ডক্টর? না, এমন ভাবে কথা বলছো যেন। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি বি এ ম্যাড, হি বি এ ডক্টর, হি বি এ পুলিশ, হি বি এ যে কোনো কিছু হতে পারে। তাহলে আমার মাথায় রাখতে হবে যে যখন অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হবে, তখন পরের অংশ বি ভার্ব কি হবে, অয়ার হবে। মনে থাকবে সবার? ঠিক একইভাবে আমরা যদি পাস্ট ইনডেফিনিটে করি, হি স্পোক অ্যাজ ইফ হি বি এ টিচার। মনে করো আমি সেন্টেন্সটা দিলাম, হি বি এ টিচার। কি বলেছি, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক্সাম্পলটা একটু উপরে দিচ্ছি। হি স্পোক অ্যাজ ইফ হি বি এ টিচার। তিনি এমন ভাবে কথা বলেন যেন তিনি একজন শিক্ষক। তাহলে এটা দেখো তো কিসে আছে, হ্যাঁ এটা পাস্ট ইনডেফিনিটে আছে। ঠিক আছে, স্পিকে স্পিক, স্পোক স্পোক, স্পোকেন স্পোকেন। ঠিক আছে, তাহলে স্পোক হচ্ছে আমার পাস্ট ফর্ম। হি স্পোক অ্যাজ ইফ হি বি ভার্ব আছে, তাহলে আমার এটা ব্যবহার কি হবে, প্রথমে নিয়ম অনুযায়ী চলে আসবে হ্যাড, তারপর আসবে আমার বিন। ঠিক আছে, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন আ টিচার। সে এমন ভাবে কথা বলেছিল যেন সে একজন শিক্ষক ছিল। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, সিন্স যুক্ত সেন্টেন্স আমরা জানলাম অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3, মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। অক্সিলারি ভার্ব আমরা জেনেছি am, is, are, was, are। আরো আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, আজকে আমরা জানবো মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। মডেল অক্সিলারি কোনগুলো একটু দেখে নেই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু।
গোয়িং টু, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। ঠিক আছে, উড বেটার, উড রেদার, উড বেটার, উড রেদার। ঠিক আছে, দেখো ক্যান মানে কি আমরা সবাই জানি, পারা, ক্যান, আর ক্যানের পাস্ট ফর্ম কি, কুড। শাল হবে শুড, শুডের অর্থ কিন্তু বোঝানো হয় উচিত। ঠিক আছে, উইল অবশ্যই ভবিষ্যতে হবে, উড যদি হতো পাস্ট টেন্স। হ্যাভ টু, হ্যাভ টু বলতে কি, করতে, যেতে, খেতে, বলতে, নিতে, হাসতে, তয় কাটতে। হ্যাজ টু, আইয়ের সাথে হ্যাভ হয়, উইয়ের সাথে হ্যাভ হয়, থার্ড পার্সনের সাথে হ্যাজ টু হয়, সেম অর্থ পে। হ্যাড টু মানে করতে হয়েছিল, করতে হয়েছিল। গোয়িং টু যেতে হবে, লেট, লেট মি গো, আমরা কথায় কথায় বলি লেট মি গো, আমাকে যেতে দাও। ঠিক আছে, সম্বোধন সূচক, লেট মি গো। মাস্ট অবশ্যই, হ্যাড বেটার হলে ভালো হয়, হ্যাড রেদার করলে ভালো হয়, উড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। উড রেদারের অর্থ কি, বরং, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, এই ধরনের বাক্য কিন্তু আমরা করে থাকি। তাহলে আমরা এখন যেটা পড়ছিলাম, মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স যখন কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকবে, তার পরের অংশ সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি বলেছি, সর্বদা, পরের অংশ সর্বদা ভার্বের, একটু লিখে নাও তোমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা একটু সহজ করে দেই, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান হচ্ছে আমার মডেল অক্সিলারি। তাহলে ক্যান আই হেল্প ইউ, হেল্প হচ্ছে আমার মেইন ভার্ব, আর আমরা কি বলেছি, সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, ক্যান আই হেল্প ইউ, হেল্প হেল্পই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ক্যান আই হেল্প ইউ, ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটা করতে হবে, আমার ডু, ডুই থাকবে, অ্যান্সার কি হবে, ডু, ডু। তার মানে এখানে ক্যান থাকুক, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। যে শব্দটাকে আমরা মডেল অক্সিলারি হিসেবে বাক্যে পাই না কেন, সেই বাক্যের যে মেইন ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। ওকে, আমরা এতক্ষণ আলোচনা করলাম সিন্স যুক্ত সেন্টেন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্স এবং মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা তিনটা রুলস আলোচনা করলাম এবং আমরা দেখতে পাচ্ছি সিন্স যুক্ত সেন্টেন্স এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স একই রকম। ঠিক আছে, রুলসে তেমন কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে পার্থক্যটা কোথায় ছিল, বি ভার্বের ব্যবহার, যেটা সিন্সে ছিল না, যেটা আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে পেয়েছিলাম। ঠিক আছে, থার্ড রুলস আমরা কি পড়েছি, মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্স। এবং মডেল অক্সিলারি কিন্তু সব সময়ের জন্য খুব জরুরি একটি বিষয়। ঠিক আছে, মডেল অক্সিলারিটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব রুলস নাম্বার 4। আমরা মডেল অক্সিলারিতে পড়েছিলাম, কি পড়েছিলাম, যে মডেল অক্সিলারি যখন থাকবে কোনো বাক্যে তখন সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর ঠিক উল্টোটা আমি এখন বলবো, তার মানে এখন যে শব্দগুলো আমি বলবো, এই শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে তখন তার পরের অংশটি অবশ্যই পাস্ট ফর্মে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই, দেখো সবাই। রুলস নাম্বার 4, সর্বদা ভার্বের পাস্ট ফর্ম হবে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, সেম অর্থ, যদি জিজ্ঞেস করা হয় সেম অর্থ। ঠিক আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। উইশ, উইশ মানে কি, ইচ্ছা। ফ্যান্সি, ইমাজিন, কল্পনা করা। ফ্যান্সি, কল্পনা করা, ইমাজিন, কল্পনা করা। ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন, অর্থটা কি দাঁড়াচ্ছে, এখনই উপযুক্ত সময় আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। তার মানে সময় চলে গেছে, আরো আগেই কনসাস হওয়া উচিত ছিল, আরো আগে সচেতন হওয়া উচিত ছিল, আমরা হইনি।
যদি এরকম কোনো কিছু বোঝানো হয় যে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, সময় আর ফেলে রাখা যাবে না, এখনই উপযুক্ত সময়, এরকম বোঝানো হলে তখন অবশ্যই ইট ইজ হাই টাইম বসবে। এবং ইট ইজ হাই টাইম যখন কোনো সেন্টেন্সে থাকবে, তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। তাহলে আমার স্টপটা কি হয়েছে একটু দেখো, স্টপড। ঠিক আছে, STOPPED কোন টেন্সে হলো? পাস্ট ফর্মে, পাস্ট টেন্সে হলো। ঠিক আছে, এবার আসো, যদি বি ভার্ব থাকে, তার মানে বাক্যে যদি বি ভার্ব থাকে তাহলে কিন্তু কি হবে? ওয়ার হবে। আমরা যেমন অ্যাজ ইফ অ্যাজ দোতে পড়েছিলাম, আই উইশ আই বি এ চাইল্ড। আমার ইচ্ছে হচ্ছে আমি যদি শিশু হতাম। ঠিক আছে, আমরা অনেক সময় বলে থাকি, আমরা যারা বড়রা আছি আমরা বলি, ইস আমি যদি শিশু হতে পারতাম। তার মানে এমন অবাস্তব কোনো একটা ইচ্ছা যেটা আসলে কখনো পূরণ হবার নয়, কিন্তু আমরা কি করি? অবচেতন মনে অনেক সময় এ ধরনের ইচ্ছা পোষণ করে থাকি। ঠিক এরকম একটি ইচ্ছার কথা বলা হচ্ছে, আই উইশ আই বি এ চাইল্ড। আমার মনে হচ্ছে আমি যদি শিশু হতে পারতাম। তাহলে আমার বাক্যটা দাঁড়াচ্ছে আই উইশ আই ওয়ার এ চাইল্ড। ঠিক আছে, আয়ের সাথে কি হতে পারতো? অ্যাম হতে পারতো। এবং যেহেতু বি ভার্ব, যেহেতু নিয়ম বলছি উইশ থাকলে পাস্ট ফর্ম হবে, আমরা কিন্তু ওয়াজ লিখতে পারতাম, কিন্তু না, আসলে ওয়াজ লিখতে পারতাম না। কি হবে? ওয়ার হবে। ঠিক আছে, আই উইশ আই ওয়ার এ চাইল্ড। ওকে, এবার আমি চলে যাচ্ছি রুলস নাম্বার 5। এখন আমরা চলে আসি রুলস নাম্বার 5, উড দ্যাট যুক্ত সেন্টেন্স। উড দ্যাট যুক্ত সেন্টেন্স হলে কুড হবে। উড দ্যাট অর্থ কি? যদি পারতাম, যদি পারতাম। উড দ্যাট যুক্ত সেন্টেন্স। ঠিক আছে, উড দ্যাট আই এন্টার দ্য হাউস। সেন্টেন্সটা কি আছে? উড দ্যাট আই এন্টার দ্য হাউস। সেন্টেন্সটা দাঁড়াবে উড দ্যাট আই কুড এন্টার। তাহলে অতিরিক্ত কি এসেছে? কুড। উড দ্যাট আই কুড এন্টার দ্য হাউস। খুব ছোট্ট একটা রুলস এবং মনে রাখাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আমি আর এটাতে আর সময় নিচ্ছি না, চলে যাচ্ছি নাম্বার 6, ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স। এ নাম্বার, একই বাক্যে পরপর দুটো ভার্ব হলে। একই বাক্যে আমরা ভার্ব চিনি, একই বাক্যে পরপর দুটো ভার্ব হলে। আই স হিম গো। দেখো এই সেন্টেন্স আছে স, আই হলো সাবজেক্ট, সি পাস্ট ফর্ম কি? স। আই স হিম গো। তাহলে স একটি ভার্ব, গো একটি ভার্ব, দুটো ভার্ব হলে পরেরটির সাথে আইএনজি। আই স হিম গো, এটা হয়ে গেল গোয়িং। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব উইথ আইএনজি। ঠিক আছে, প্রিপোজিশনের পর ভার্ব হলে, প্রিপোজিশন কোনগুলো আমরা নিশ্চয়ই জানি, অফ, ইন, ইনটু, ওভার, ফর, বিফোর, আফটার। ঠিক আছে, প্রিপোজিশনের পর ভার্ব হলে আমাদের টপিকসটা ছিল কখন কখন আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স। আমরা এ নাম্বারে বলেছি একই বাক্যে দুটো ভার্ব হলে। ঠিক আছে, এখন বলছি প্রিপোজিশনের পর ভার্ব হলে। সেন্টেন্সটা একটু দেখি, হি ইজ ফন্ড অফ রিড স্টোরি বুকস। দেখো একদম ইজি ওয়েতে লেখা, হি ইজ ফন্ড অফ রিড স্টোরি বুকস। তার মানে এখানে আমার আছে অফ, অফ অর্থ কি? র বা এর। রিড কি হয়ে গেল? রিডিং। আমার সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস। তার মানে কি দাঁড়ালো? সে গল্পের বই পড়তে খুবই পছন্দ করে, সে গল্পের বই পড়তে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস। ঠিক আছে, সি নাম্বারে চলে আসো, হোয়াইল প্লাস ভার্ব হলে। কি বলেছি? হোয়াইল প্লাস ভার্ব হলে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াইল এর ব্যবহারটা করেছিলাম। সেখানে নিয়মটা ছিল কিন্তু এরকম যে হোয়াইল প্লাস সাবজেক্ট হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এখানে আমরা বলছি হোয়াইল প্লাস ভার্ব হলে। তাহলে হোয়াইল প্লাস ভার্ব হলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। হোয়াইল ইট রাইস আই স হিম। যখন সে ভাত খাচ্ছিল আমি তাকে দেখেছিলাম। তাহলে আমার ইটটা কি হয়ে গেল একটু দেখো, ইটিং। হোয়াইল ইটিং রাইস আই স হিম। ঠিক আছে, এবার চলে আসো ডি নাম্বার, ফ্রেজের পর ভার্ব হলে। ঠিক আছে, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, ফ্রেজ।
ঠিক আছে, ফ্রেজের পরে ভার্ব হলে আমি একটু তোমাদের সুবিধার্থে লিখছি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, ঠিক আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু উদ্দেশ্যে, with a view to look forward to, get used to, get used to অভ্যস্ত হওয়া, get used to অভ্যস্ত হওয়া, with a view to look forward to, get used to, would you mind, would you mind যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, ঠিক আছে, get used to, would you mind, with a view to, look forward to এই শব্দগুলো যখন কোনো বাক্যে দেখব তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। এর বাইরে আছে cannot help, cannot help এবং could not help, could not help। আসলে ফ্রেজ তো অনেকগুলো আছে ঠিক না, কিন্তু আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব তখন মূলত এই কটা মনে রাখলেই আমাদের চলবে। ক্যান নট হেল্প না করে পারলাম না এরকম বোঝাতে, ঠিক আছে, যেমন যদি এরকম হয় আই ক্যান নট হেল্প লাফ, আই ক্যান নট হেল্প লাফ আমি না হেসে পারলাম না, ঠিক আছে, এমন একটা বিষয় হলো যেটাতে আমাকে হাসতেই হলো। তার মানে বাক্যটা দাঁড়াচ্ছে I cannot help laugh যদি আমার কোয়েশ্চেন হয় উত্তর হবে I cannot help laughing, ঠিক আছে। একইভাবে would you mind helping me যদি বাক্যটা থাকে would you mind যদি কিছু মনে না করেন would you mind, would you mind, would you mind take a cup of tea যদি কিছু মনে না করেন চলেন এক কাপ চা পান করি, ঠিক আছে। তাহলে would you mind টেকটা হয়ে যাবে টেকিং, ঠিক আছে, টেকটা হবে টেকিং। তাহলে দেখা গেল যখন কোনো বাক্যে with a view to, look forward to, get used to, would you mind, cannot help বা could not help এই জাতীয় শব্দগুলো থেকে থাকে তখন তার পরের ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। আমার মনে হয় ভার্ব প্লাস আইএনজির যে ব্যবহার সেটা আমরা এখন বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ। রুলস নাম্বার 7 দেখো সবাই, মেক মেড, ওয়ান্ট ওয়ান্টেড, গেট গট, ফাইন্ড ফাউন্ড। মেক মানে কি তৈরি করা, মেড মানে তৈরি করেছিলাম, ওয়ান্ট চাওয়া, ওয়ান্টেড চেয়েছিলাম বা চেয়েছিলে, গেট পাওয়া, গট পেয়েছিলে, ফাইন্ড খুঁজে পাওয়া, ফাউন্ড খুঁজে পেয়েছিলাম। এখানে 8টা শব্দ আছে। বাক্যে যখন আমরা এই শব্দগুলো দেখব এবং তার পরবর্তীতে যখন আমরা আরেকটা শব্দ দেখব যেটা ভার্ব মূলত, সেই ক্ষেত্রে আমরা সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করব, ঠিক আছে। কিছু কিছু ব্যতিক্রম আছে, একদম যে ব্যতিক্রম নেই তা কিন্তু নয়, তবে তোমাদের কোয়েশ্চেনে এই ধরনের এক্সারসাইজ দেওয়া থাকে। এই শব্দগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কি আছে বাক্যটা, আই গেট দ্য ওয়ার্ক ডু, খেয়াল করো, আই গেট দ্য ওয়ার্ক ডু, তাহলে আমার ডুটা কি হয়ে গেল ডান, আমি কাজটি করা অবস্থায় পাই, আই গেট আমি পাই, দ্য ওয়ার্ক ডান। ঠিক একইভাবে আমি এখানে লিখেছি আই ফাউন্ড দ্য ডোর ক্লোজ, আমি পেয়েছিলাম দরজাটি বন্ধ অবস্থায়, তাহলে কি দাঁড়াচ্ছে আই ফাউন্ড দ্য ডোর ক্লোজ, ক্লোজটা কি হয়ে যাবে ক্লোজড। ক্লিয়ার? ওকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রাইট ইউজ অফ ভার্বের ব্যবহারগুলো দেখাতে। হ্যাঁ, আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের আরো কিছু এক্সারসাইজ আছে। আমরা আজকে আপাতত প্রথম 7টা রুলস তোমাদেরকে দিলাম, যে 7টি রুলস আমরা সব সময় করে থাকি, ঠিক আছে। এর বাইরেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের আরো অনেকগুলো রুলস আছে। তো আজকে আমার মনে হয় আমরা যতটুকু আলোচনা করেছি ততটুকুতেই থাকি, কারণ খুব বেশি পড়লে হয়তো বা খুব বেশি মাথায় রাখতে পারবো না, ঠিক আছে।
তাই তোমাদের সুবিধাতে আজকে আমি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।